নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। বিনিয়োগকারীরা যখন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে চান তখন তারা অবশ্যই ওই স্কিমগুলোর পাস্ট পারফরমেন্স দেখে নেন যে ওই স্কিমগুলো অতীতে ভালো রিটার্ন দিয়েছে কি না। কিন্তু যখন বিভিন্ন ফিনান্সিয়াল গোল সামনে রেখে এই স্কিমগুলোর কার্যকাল এগিয়ে চলে তখন দেখা যায় যে সব স্কিমগুলো কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে না। বিনিয়োগকারীর পোর্টফোলিও হোল্ডিংসের মধ্যে দেখা যায় যে বেশ কয়েকটি স্কিম কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়ে চলেছে, ফলে টাইম টু টাইম তাকে রিব্যালেন্সিং করতে হয়। এবং এই রিব্যালেন্সিং করার সময় অ্যাসেট অ্যালোকেশনকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং লেভেলটাকেও ঠিক রাখতে হবে। এই অ্যাসেট অ্যালোকেশন, রিব্যালেন্সিং, এই সমস্ত ব্যাপারগুলোই আজকে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ মিউচুয়াল ফান্ডে আমার অনেক সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরাও নিশ্চয়ই তারা বিনিয়োগ করেছেন। আমি আমার গত 25 বছরের অভিজ্ঞতায় আপনাদের কাছে সেটাই আমি আজকে বিস্তারিতভাবে বলবো, যে কোনো ভয় নেই, আপনারা রিব্যালেন্সিং ব্যাপারটাকে সহজভাবে বুঝে নিন। আমার এই ভিডিওটা মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না, এই অনুরোধ রইল। এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন রিব্যালেন্সিংয়ের বিভিন্ন পর্যায়, অ্যাসেট অ্যালোকেশন, কখন রিব্যালেন্সিং করতে হয়, রিব্যালেন্সিংয়ের লেভেল কী করে ঠিক রাখতে হয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিব্যালেন্সিং হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে পোর্টফোলিও অ্যাসেটকে সিস্টেমেটিক্যালি আগের অবস্থায় পৌঁছে দেওয়া যায়। যখন পোর্টফোলিও অ্যাসেটের মধ্যে বিভিন্ন স্কিম ভালো রিটার্ন দিচ্ছে না তখন বিনিয়োগকারী রিব্যালেন্সিং করেন, আগের স্কিমটাকে বদলে নতুন স্কিম কেনেন। কিন্তু দেখা যায় যে মার্কেট ফ্লাকচুয়েশনের জন্য আগের যে স্কিমটি যে অ্যাসেটের মধ্যে ছিল সেই অ্যাসেটে কিন্তু বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে না তখনকার সময়। কারণ মনে করুন কোনো একটি স্কিম কেনা হয়েছিল যেটা কিন্তু শেয়ার রিলেটেড যে মিউচুয়াল ফান্ডের স্কিম তার মধ্যে ছিল। এখন যে স্কিমগুলো ভালো দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে সেক্টরাল স্কিম খুব ভালো, যেমন গোল্ড সিলভার ভালো। অতএব এই ক্ষেত্রে রিব্যালেন্সিং করার সময় যদি গোল্ড সিলভারে বিনিয়োগ করা হয় দেখা যাবে এই ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ অফ অ্যাসেট অ্যালোকেশন সেটা কিন্তু বদলে যাবে। ফর এক্সাম্পল, যখন প্রথম স্কিমগুলো কেনা হয়েছিল তখন হয়তো শেয়ার রিলেটেড মিউচুয়াল ফান্ডে 60% ইনভেস্ট করা হয়েছিল, 20% ডেট ফান্ডে, 5% হয়তো রিয়েল এস্টেটে। গোল্ডে মানে কমোডিটিতে কোনো ইনভেস্ট করা হয়নি। এখন যেহেতু গোল্ড বা সিলভারে লাভ বেশি হচ্ছে, রিব্যালেন্সিংয়ের সময় সেখানে রাখা হলো। ফলে দেখা যাবে এই মার্কেট ফ্লাকচুয়েশনে কিন্তু অ্যাসেট অ্যালোকেশনে পার্সেন্টেজ বদলে যাবে। এই পার্সেন্টেজ বদলে গেলে কিন্তু ফিনান্সিয়াল গোলসে অসুবিধা হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে হয়তো বিনিয়োগকারী মডারেট, তিনি ইনভেস্টর, অ্যাগ্রেসিভ ইনভেস্টর নয়, রিস্ক টলারেন্সের দিক দিয়ে। এবার তিনি হয়তো আগামী 25 বছর মার্কেটে থাকবেন, টাইম হরাইজন 25 বছর, হরাইজেন্টাল গোলস হয়তো রিটায়ারমেন্ট বা কোনো মিড টার্ম কোনো গোলস রয়েছে। এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে এই যে সেক্টরাল ইনভেস্টমেন্টটা হলো এটা কিন্তু এর পরবর্তীকালে রেটটা কমেও যেতে পারে এবং তিনি তখন যদি বেরোতে চান তাহলে আবার তাকে রিব্যালেন্সিং করতে হবে এবং সেই রেটটা তিনি নাও পেতে পারেন। কারণ আগে একটা সিস্টেমে, মার্কেট সিস্টেমে বলা হয়েছে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে লং টার্মে যদি থাকে সেখানে ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু যখন রিব্যালেন্সিং করা হচ্ছে তখন যেহেতু লাভটা দেখা গেল, প্রচুর লাভ হচ্ছে গোল্ডে এবং সিলভারে, সেখানে বিনিয়োগ করা হলো, এটা কিন্তু ঠিকঠাক হলো না। অতএব এই ক্ষেত্রে কিন্তু সিস্টেমেটিক যে ইনভেস্টিং সেটা কিন্তু ঠিক হলো না। অতএব এই বিষয়টি কিন্তু রিব্যালেন্সিংয়ের সময় অবশ্যই ভাবতে হবে বিনিয়োগকারীকে। বিনিয়োগকারী তার স্কিমটি যতদিন থাকবে এই সময়কালে তিনি বারবারই কিন্তু রিব্যালেন্সিং করতে পারেন এবং এটা সবসময় কিন্তু অ্যালাইনমেন্ট হবে ফিনান্সিয়াল গোলসের সঙ্গে এবং রিস্ক টলারেন্সের সঙ্গে। কারণ অনেক সময় কিন্তু বিনিয়োগকারীর মনে প্যানিক আসতে পারে যদি বাজার দর কমে যায়, কারেকশনের ফলে বাজারে মন্দা আসার জন্য। তখন
তাকে কিন্তু এই রিব্যালেন্সিং বাঁচিয়ে দেবে। কারণ রিব্যালেন্সিং যখন তিনি করতে যাবেন তখন কিন্তু তিনি অনেক নতুন ফান্ড পাবেন যার দর অনেকটাই বেশি। এক্ষেত্রে হাইব্রিড ফান্ডে তিনি যদি বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু 60-40 যে রেশিও রয়েছে যে শেয়ারের এবং ডেট ফান্ডের সঙ্গে ভাইস ভার্সা, এটা কিন্তু অ্যাসেটটি যতদিন থাকবে মানে স্কিমটি যতদিন থাকবে ততদিন কিন্তু এটাকে মেনটেন করার দিকে নজর দিতে হবে। এবং টাইম টু টাইম টোটাল টাইম হরাইজনের মধ্যে বিভিন্ন সময়কালে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু অবশ্যই করতে হবে এবং সেভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন একটু আগে বললাম যে গোল্ডে ইনভেস্টমেন্ট করছেন, এটা কিন্তু করা যেতে পারে যদিও এটা সেক্টরাল রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই অ্যানালাইসিসকে কিন্তু বিভিন্ন ফ্যাক্টশিট দেখে করতে হবে। যে টাইম টু টাইম দেখবেন যে মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো ফ্যাক্টশিট পাঠাচ্ছে, সেখানে দেখেও কিন্তু বোঝা যাবে যে স্কিমটি কেমন চলছে। অতএব স্কিমটি যদি দেখা যায় যে বিভিন্ন ডাইভারশনের দিকে যাচ্ছে, ফান্ড ম্যানেজাররা তাদের যে পোর্টফোলিও হোল্ডিংস করেছেন সেখানেও কিন্তু নজর রাখতে হবে যে তিনি কিভাবে টাকাটা রাখছেন। যদি দেখা যায় ডাইভার্সিফিকেশন হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অন্য খাতে অন্য অ্যাসেটে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করছেন এবং সেটা যদি রিস্ক টলারেন্সের সঙ্গে বিনিয়োগকারী ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ওই স্কিম থেকে বেরিয়ে আসতে পারেন। আর একটি কথা সবসময় বলি যে কোনো স্কিমের ক্ষেত্রে যদি দেখা যায় যে এক্ষেত্রে স্ক্যাম হয়েছে তৎক্ষণাৎ কিন্তু সেই স্কিম থেকে বেরিয়ে আসতে হবে। রিব্যালেন্সিং করার সময় ট্যাক্স ইমপ্লিকেশন এবং এক্সিট লোডের দিকে নজর দিতে হবে। কারণ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু ধার্য হয়ে যাবে যদি 1 বছরের মধ্যে কোনো রিব্যালেন্সিং করা হয় এবং এক্ষেত্রে কিন্তু এক্সিট লোডও চলে আসবে। অতএব সবসময় দেখতে হবে যে 1 বছরের পরে যাতে রিব্যালেন্সিং করা হয়, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপারটা আসবে কত পার্সেন্টেজ এক্ষেত্রে, এবং এই ট্যাক্স সংক্রান্ত বিশদ আলোচনা আমার চ্যানেলের অন্য যে ভিডিও রয়েছে সেখানে বলা আছে। আরেকটা দেখতে হবে যে আমি আগে থেকে যে ডেভিয়েশনের কথা বলছি যে পার্সেন্টেজ ডেভিয়েশন, সেটা আমার মতে 5%-এর বেশি কিন্তু ডেভিয়েশন হওয়া উচিত নয়। মানে অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে, মানে অ্যাসেট হয়তো দেখা গেল যে শেয়ার রিলেটেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আগে হয়তো 60% ছিল, এখন ম্যাক্সিমাম 65% হতে পারে। এবং আমি এখন একটি উদাহরণের মাধ্যমে এই যে পার্সেন্টেজের ব্যাপারটা আগে কেমন ছিল এবং পরবর্তীকাল রিব্যালেন্সিংয়ের পরে কেমন হতে পারে সেটা বলবো। এবং এই ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যে অ্যাসেটের পার্সেন্টেজ আগে যে ছিল কম, যদি কম হয়ে থাকে সেটা বাড়াতে হবে, নতুন পারচেস করতে হবে। আর যদি বেশি হয়ে যায় রিব্যালেন্সিংয়ের ফলে তাহলে কিন্তু সেখান থেকে রিডিমশন মানে সেল করে দিতে হবে। এবার সহজ ভাষায় রিব্যালেন্সিংয়ের এক্সাম্পলটা দিচ্ছি। মনে করুন একজন ইনভেস্টর মোট 10 লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে ইনভেস্ট করেছেন এবং তার মধ্যে ইকুইটি স্কিমে ইনভেস্ট করেছেন 6 লক্ষ টাকা এবং ডেট ফান্ডে মানে গভর্নমেন্ট সিকিউরিটিস এ সকল ফান্ডে তিনি ইনভেস্টমেন্ট করেছেন 4 লক্ষ টাকা। এবার যখন 1 বছর বাদে তিনি রিব্যালেন্সিং করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে ডেট ফান্ডে কিছুই বাড়েনি, 4 লক্ষ টাকায় রয়েছে প্রায়, এবং দেখা যাচ্ছে যে ইকুইটি ফান্ডে ওই 6 লক্ষ টাকা বেড়ে 7,50,000 টাকা হয়েছে। তাহলে টোটাল ইকুইটি 7,50,000, ডেট ফান্ডে 4 লক্ষ, মোট 11,50,000 টাকা তার টোটাল AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হয়ে গেল। ইনভেস্টমেন্টটা বেড়ে 1.5 লক্ষ টাকা আরও বেড়ে গেল, তা লাভ হলো। এখন দেখা যাচ্ছে যে পার্সেন্টেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যেহেতু 6 লক্ষ টাকা থেকে বেড়ে ইকুইটিতে 7,50,000 হয়েছে, অতএব ইকুইটির ক্ষেত্রে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 60% থেকে বেড়ে 65.2% হয়েছে। হ্যাঁ, এদিকে ডেট ফান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 40% ছিল, সেটা কমে এখন দাঁড়িয়েছে 34.8%, মানে ডেট ফান্ডে পার্সেন্টেজ কমে গেল। এর ফলে এটাকে কিন্তু এখন বাড়াতে হবে ওই ডেট ফান্ডটাকে। ডেট ফান্ডে যেহেতু 34.8%, আগে ছিল 40%, অতএব ডেট ফান্ডে কিছু কিনতে হবে। এটাকেই বলা হয় রিব্যালেন্সিং। তবে রিব্যালেন্সিংয়ের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ট্যাকটিক্যাল হতে হবে। যেমন আমি আগেই বলেছিলাম সেক্টরাল ফান্ডের ক্ষেত্রে গোল্ড এবং এক্ষেত্রে সিলভারের দাম বাড়ছে। অনেক সময় দেখা যাবে যে যুদ্ধ সময় মানে যুদ্ধ আবহাওয়া পরিবেশ তৈরি হয়ে যাওয়াতে ডিফেন্সের দাম বেড়েছিল, সেই সময় কিন্তু ট্যাকটিক্যালি কিন্তু বাজারে যদি অভিজ্ঞ হন বিনিয়োগকারী তাহলে কিন্তু সেই ফান্ডগুলো কিনে কিছুটা লাভ করা যেতেই পারে স্পেকুলেটিভ হইতে।
কারণ এই ক্ষেত্রে টেইলর মেড ওয়েতেই কিন্তু বাজারে চলতে হবে। কারণ আমি পার্সেন্টেজ একদম ফিক্সড করে রেখে দিলাম তাহলে কিন্তু চলবে না। এই ক্ষেত্রে একটু ডেভিয়েশন অবশ্যই হবে, 5 থেকে 7% ডেভিয়েশন করা যেতেই পারে। মিউচুয়াল ফান্ডে রিব্যালেন্সিং নিয়ে সুনির্দিষ্ট আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। কারণ রিব্যালেন্সিং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগকারীকে তার ফিনান্সিয়াল গোল পুরোপুরি চরিতার্থ হওয়ার দিকে এগিয়ে দেয়, এবং এই রিব্যালেন্সিং করতেই হবে। কারণ সবসময় মার্কেটে সমস্ত স্কিম কিন্তু একই ধরনের ফাংশন করবে না। আপনি যতই বিভিন্নভাবে বিভিন্ন রেশিও এবং বিভিন্ন রিস্ক অ্যানালাইসিস করুন না কেন, সেটা কিন্তু ম্যাক্সিমাম সময়ই ঘটে যাওয়া অবস্থার উপরে বিচার করা হয়। কারণ আগামী দিনে মার্কেট কতটা বাড়বে কতটা কমবে এটা কিন্তু কেউই বলতে পারে না। যদি বলতে পারতো তাহলে কিন্তু যদি দাম বাড়তেই থাকে এই অবস্থায় বিনিয়োগকারীরা কেনেন, তাহলে হয়তো দেখা যাবে 3 থেকে 6 মাসের মধ্যে যে কোনো বিনিয়োগ ডবল হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু ফিনান্সিয়াল গোলস একটা নির্দিষ্ট কোনো বস্তু কোনো একটা লক্ষ্যকে রেখে করা হয়, সেই কারণে রিব্যালেন্সিংয়ে যে অধ্যায়গুলো আমি বললাম সেইভাবে আশা করি বিনিয়োগকারীরা করতেই পারেন। যাই হোক, আমাকে কমেন্ট করে আপনারা জানান। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্তই ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি।